হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আ আজকে একটা বই নিয়ে কথা বলবো। বইটা হচ্ছে আমি ১ম এ একবার পড়েছি আরও ২-৩ বছর আগে। তারপরে চিন্তা করলাম আরেকটা আবার পড়ে বইটার একটা রিভিউ দেওয়া প্রয়োজন। কারণ বইটায় রয়েছে অনেক জ্ঞান। এমনি তো মানে বই মানে লাইব্রেরি। একটা বইতে অনেক জ্ঞান থাকে। তো এমন একটা বই যে বইটায় যখন লেখা হয় তখন আম ওই সময়ে আ পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞানে, দর্শনে, ইতিহাসে, সাহিত্যে অনেক পাণ্ডিত্য ছিল এবং অনেক পণ্ডিত ব্যক্তি ইতিহাসের বিখ্যাত গুণীজন জন্মগ্রহণ করেছিলেন। তো সেই বইটা হচ্ছে হেমলকের নিমন্ত্রণ, সুজন দেবনাথের লেখা এই বইটা। এই বইটা প্রায় পেজ হচ্ছে ৫৫০ পেজের। বইটা বইটা এত সুন্দর করে তুলে ধরা হয়েছে সক্রেটিসের সময় এথেন্স নগরীর জ্ঞান, বিজ্ঞান এবং সক্রেটিস সহ প্লেটো এবং অনেকের, আমি নামগুলো বলবো কাদের নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বইটা হচ্ছে আপনি সংগ্রহে রাখতে পারেন এবং আপনি একবার পড়লে বুঝবেন যে কি জাদুকরী একটা বই। তো আপনার যদি জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং ইতিহাস এবং হচ্ছে তখনকার সময়ের সব কিছু জানতে হয়, যেমন নগর রাষ্ট্র, আমরা জানি নগর রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এথেন্স নগরী থেকে। এবং হচ্ছে জ্ঞান, বিজ্ঞান বলা হয় ইউরোপের জ্ঞান, বিজ্ঞান আঁতুড়ঘর বলা হয় এথেন্সকে, গ্রিসকে। তো এই বইটার মানে ২টা লাইন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এই বইটার প্রথমে যে লাইনটা লেখা আছে, আমি পৃথিবীতে এসেছি শুধুই ভালোবাসার জন্য, কখনোই ঘৃণা করার জন্য নয়। সফোক্লেসের এই কথাটা, যে আমি পৃথিবীতে এসেছি শুধুই ভালোবাসার জন্য, কখনোই ঘৃণা করার জন্য না। এই যে একটা কথা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে তো ঘৃণা থাকার কথা না। আপনাকে কেউ ছেড়ে গেলেও থাকার কথা না, আপনার বিরুদ্ধে কেউ রাজনীতি করলেও থাকার কথা না, আপনার বিরুদ্ধে কেউ সমালোচনা করলেও থাকার কথা না। কিন্তু আমরা কি সেভাবে আগাই? আমরা যেভাবে মিথ্যা কথা এবং হচ্ছে মানুষকে মানে গালমন্দ করি এবং বাজে ভাষায় তাদেরকে আমরা আক্রমণ করি, এটা এই সভ্য সমাজে, সভ্য পৃথিবীতে এটা যায় না। আমরা বাঙালিরা এখন বর্তমানে আফ্রিকার মানুষের থেকেও অসভ্য। তারা এখন আস্তে আস্তে সভ্য হচ্ছে আর আমরা অসভ্য হয়ে যাচ্ছি এই জাতিটা। এই যে কথাটা, যে আমি পৃথিবীতে এসেছি শুধুই ভালোবাসার জন্য, কখনোই ঘৃণা করার জন্য নয়, এই প্রজন্মের জন্য ২টা লাইন বইটা থেকে পড়ি, কবিতা। আমরা জানি যে হোমার, তার ২টি মহাকাব্য রয়েছে, এলিয়েট এবং ওডিসি। আমরা এখান থেকে ওডিসির শুরুতে যে ওডিসিয়াসের ছেলেকে সাহসে দিতে দেবী এথিনা বলেন, জ্ঞানের দেবী এথিনা, তিনি যে লাইনগুলো বলেন আমরা সেগুলো একটু বলি। যুবক, বাঁধ ভেঙে এসো, পথে নামো, সাহসী হও, সময়ের গহ্বর থেকে নিজের নামটা জিতে লও, যে নাম বেঁচে রবে একাল থেকে সেকাল, সব কাল পার হয়ে ওই সুদূরের মহাকাল। অতএব আমরা এবার একটু এই বইটা রাখি, বইটা দেখে রাখবেন, বইটা সংগ্রহ করবেন। আমি এই বইটা সম্পর্কে কিছু কথা বলি। এই বইটা মানে ইউরোপের যে এই যে সভ্যতা, এটার মূল সূতিকাগার হচ্ছে এই, বা মূল কেন্দ্র হচ্ছে এথেন্স, যাকে জ্ঞানের আঁতুড়ঘর বলা হয়। এখানে
বিজ্ঞান, ইতিহাস, গণতন্ত্র, সাহিত্য, ট্র্যাজেডি, কমেডি, দর্শন, চিকিৎসাশাস্ত্র, স্থাপত্য, শিল্প, নৈতিকতা সহ জ্ঞান বিজ্ঞানের প্রায় সব শাখাই হচ্ছে এখান থেকে সৃষ্টি। সৃষ্টি মানে এখানে চর্চা হতো তখন, এবং অনেকটা এখান থেকেও সৃষ্টি। তবে মানে ইসলামিক ইতিহাসটা ভিন্ন। ইসলামিক সভ্যতা থেকেও অনেক পরে হচ্ছে ইউরোপ, যেটা হচ্ছে ওরা ধার নেওয়া, মানে ওরা নিয়ে হচ্ছে ওদের মতো করে হচ্ছে এখন জ্ঞান বিজ্ঞানের চর্চাটা বৃদ্ধি করেছে। কিন্তু মুসলমানদের ইতিহাসটাও কিন্তু বিশাল। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও করব। আসি দেন খ্রিস্টপূর্ব 510 থেকে 399 অব্দ পর্যন্ত, মানে এই বইটার মানে লেখা হচ্ছে, বা এই ইতিহাসটা এই পর্যন্ত, মানে এই সময়কাল পর্যন্ত। এখানে জন্ম নিয়েছিলেন যিনি প্রধান চরিত্রে ছিলেন, যাকে নিয়েই এই বইটার মূল, তিনি হচ্ছেন দার্শনিক সক্রেটিস। এবং চরিত্রগুলো আমি বলি, তারপরে দেখি কিছু ব্যাখ্যা করা যায় কিনা। এবং প্লেটো। ইতিহাসের জনক হেরোডোটাস। আমরা হেরোডোটাসকে সবাই চিনি, ইতিহাসের জনক বলা হয়। তিনি ওই সময়কার এবং সমকালীন বা তার সমসাময়িককালীন বা তার আগে জন্ম নিয়েছে এরকম কিছু মানুষকে নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ট্র্যাজেডি, নাটকের 3 পিতা সফোক্লেস, ইউরিপিডিস এবং এস্কিলাস। কমেডি, নাটকের জনক এরিস্টোফানিস। চিকিৎসাশাস্ত্রের জনক হিপোক্রেটিস। আমরা এগুলো জানি, কিন্তু কোথাকার এটা আমরা জানি না। কিন্তু এথেন্সের গণতন্ত্রের এই যে মানে পৃষ্ঠপোষক পেরিক্লিস, উনি এই গণতন্ত্র, ওনার মাধ্যমে হচ্ছে তিনি আসপাসিয়ার স্বামী ছিলেন এই পেরিক্লিস। নারী দার্শনিক আসপাসিয়া। আমি কিন্তু মানে ওনাকে নিয়ে আমি কবিতা লিখি এবং অনেক লেখা আছে আসপাসিয়াকে নিয়ে, কারণ আমি ওনার প্রেমে পড়ে যাই। হচ্ছে ওনার দর্শনের যে জ্ঞান ছিল এবং রাষ্ট্র চিন্তার যে জ্ঞান ছিল, এগুলো ওনার জ্ঞান আমার মনে হয় যে এখন ভাগ করে দিলে আমাদের দেশের যে কয়জন নারী রাজনীতি করে তাদের থেকে আরও বেশি হবে, সবার ভিতরে ভাগ করে দিলে। স্থাপত্য ভাস্কর্যের প্রধান শিল্পী ফিডিয়াস। সক্রেটিসের স্ত্রী জেনথিফি এবং বন্ধু কৃত দার্শনিক চেরোফোন এবং সিমন। দার্শনিক পিথাগোরাস। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। পিথাগোরাসকে ইটালিতে হচ্ছে রোমের কাছেই তাকে হচ্ছে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, তাই না? তাকে পুরানোর মানে আমরা জানি যে ইতিহাস আছে যে মানে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, মানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তার অনেক লোকজন মারা যায়। বিজ্ঞানের জনক তারপর হচ্ছে উনি ছিলেন থেলিস। এবং নগর পরিকল্পনা শাস্ত্রের জনক ছিলেন হিপোডেমাস। তার মানে বুঝেন যে বিখ্যাত সব ব্যক্তি তখন ওই সময়টায় ছিলেন। তারপরে হচ্ছে আমি আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমি শুধু একটি জিনিসই জানি, আমি আসলেই কিছুই জানি না। সক্রেটিস এই কথাটা বলেছিলেন, গুরুত্বপূর্ণ একটা কথা, যে I know one things that I don't know nothing. আমি একটা জিনিসই জানি, যে আমি কিছুই জানি না। আমি একটি জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে ভালোবাসা। সক্রেটিস বলেছিলেন যে আমি মানুষকে পরিবর্তন করব না, আমি মানুষের ভিতরের সত্তাকে পরিবর্তন করে দেব। বলছিল যে তোমরা নো দাই সেলফ। আমরা জানি যে আত্মসমালোচনা করতে, নিজেকে চিনতে, মূলত এটা অ্যাপোলোর মন্দিরের সামনে লেখা ছিল। পরে হচ্ছে এটা ইংলিশে নো দাই সেলফ হয়েছে। মূলত এটা হচ্ছে গ্রিস ভাষায় হচ্ছে অ্যাপোলোর মন্দিরের সামনে লেখা ছিল। এটা কিন্তু সক্রেটিসের নিজের তৈরি করা না, উনি এটা পরে হচ্ছে মানুষকে শিখাতেন। তো সক্রেটিসের তো বন্ধুকৃত বলতো তখন যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তুমি। তখন সক্রেটিস বিশ্বাস করতেন না। সক্রেটিসের সাথে যারা চলতেন তারা
মানে প্রেমিকার প্রেমে যেমন মানে অন্ধ হয়ে যায়, সেরকম ছেলেরা হচ্ছে তার প্রেমে পড়তো। তারপরে হচ্ছে আ আ তারপরে সমুদ্রের দেবতা পোসাইডন অ্যান্ড দ্য জ্ঞানের দেবী এথিনা। তারপরে হচ্ছে এই যে হোমারের যে মহাকাব্য এলিয়েট এবং অডিসি, এই এলিয়েট এবং অডিসি, এলিয়েট আমরা জানি যে ট্রাজান হর্সের যুদ্ধ ট্রয় নগরীর নিয়ে, যে সেখানে হচ্ছে প্রিন্সেস প্যারিস এবং হচ্ছে হেলেনকে নিয়ে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ট্রয় নগরী হেরে যায় এবং তখন হচ্ছে গ্রিস হচ্ছে জয়লাভ করে। তো এই ইতিহাসগুলো এই মহাকাব্যে আসে। তো এটা হচ্ছে আমরা জানি। তারপরে গ্রিসের মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট, সে বুঝেন তাহলে কত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জন্ম নিয়েছিলেন সেখানে। গ্রিক মিথোলজিতে হারকিউলিস পৌরাণিক মহাবীর, হারকিউলিসকে আমরা জানি পৌরাণিক মহাবীর। তারপরে গ্রিসের স্পার্টার রাজ্যের রাজা মেনালাস স্ত্রী ছিলেন হেলেন, আর ট্রয়ের রাজা প্রিয়ামের রাজপুত্র ছিলেন এই যে প্যারিস, যাকে নিয়ে এই ট্রয়ের যুদ্ধ হয়। অতএব এটা হচ্ছে মূল ব্যক্তি পরিচয় এবং হচ্ছে এদেরকে নিয়েই হচ্ছে এইখানে মূল চরিত্র সক্রেটিস। এটার ব্যাখ্যা এখন দেওয়া যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এটা নিয়ে আরেকদিন একটা ব্যাখ্যা দিব। তো সক্রেটিসের তারপর জবানবন্দি, সক্রেটিসের কেন হেমলেট পান করলো, তাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা নিয়ে পরে একদিন কথা বলবো। তো এই বইটার তথ্যগুলো, মূল তথ্যগুলো দিলাম যে অনেক জ্ঞান বিজ্ঞান এখানে, ইতিহাস, চিকিৎসা, দর্শন, মানে বিশাল। আশপাশিয়ার শেষ পরিণতি ভয়ঙ্কর, তাকে তার হাজব্যান্ড মারা গেলে পর যে পরে ভাইরাসে তাকে একজন বণিক বিবাহ করে নিয়ে যায়, কোথায় চলে যায় আর পাওয়া যায় না। আমি সেখান থেকে তার প্রেমে পড়ে যাই এবং তাকে নিয়ে লেখালেখি করি। তার দর্শনের জ্ঞান, তার রাষ্ট্র পরিচালনার যে জ্ঞান তার হাজব্যান্ডকে দিতেন। অতএব আশা করি বুঝেছেন যে এইখানের যে আলোচনা, এই যে মানুষগুলোর নাম বললাম গুণী ব্যক্তিদের, এদের নোট করে রাখবেন ভিডিওটা থেকে এবং হচ্ছে বইটা পড়ার মানে চেষ্টা করবেন। ধন্যবাদ। এই যে বইটা আবার